এই আপু, কি হলো? তুমি আমার ওটা ধরছো কেন? তোর ওটা কেন ধরেছি বুঝতে পারছিস না, নাকি বুঝো না বোঝার ভান করছিস? ওহ আপু, প্লিজ ছেড়ে দাও। এরকম করো না। সব সময় এরকম করা ভালো লাগে না। ছাড়বো না আমি। এটা আমার লাগবে। তুই কি করবি কর গিয়ে। আমি তোর কোনো কথাই শুনবো না। আপু প্লিজ, এরকম করো না। সামনে আমার পরীক্ষা। এই তো কিছুক্ষণ পরেই রেখে দেব। হ্যাঁ, সেজন্যই তো বলছি, সামনে তোর পরীক্ষা। এখন তুই মোবাইল দিয়ে কি করবি? এখন বরং খুব ভালোভাবে পড়াশোনা কর। তা না হলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবি না। এটা আমি তোকে বলে দিলাম। আর একটা কথা তোকে বলছি, যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারিস, তাহলে কিন্তু তোর কপালে খারাপ আছে। এটা তোকে বলে দিলাম। এই কথা বলে নিজের হাত থেকে মোবাইল ফোনটা কেড়ে নিয়ে নীলা সেখান থেকে দৌড়ে চলে গেল। আর এদিকে নীল মনে মনে নীলাকে 100টা গালি দিতে লাগলো। এটা সবেমাত্র মোবাইলটা হাতে নিয়েছিল, একটু ফেসবুকে ঘোরাঘুরি করছিল আর নিজের একটা ছবি পোস্ট করেছিল। অমনি কমেন্টের বন্যা বইতে শুরু করেছিল। আর কমেন্টের টুংটাং শব্দ শুনেই নীলা এই রুমে চলে আসে। আর রুমে এসে দেখতে পায় নীল বসে বসে মোবাইল টিপাটিপি করছে। তাই তো নীলা নীলের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে সেখান থেকে চলে গেল। কারণ কয়দিন পরেই নীলের ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা। এখন যদি সে পড়াশোনা না করে তাহলে তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। আর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারলে সবার থেকে অনেক কথা শুনতে হবে। তাছাড়া সবচাইতে বড় কথা হলো, এতদিন ধরে নীল কোনো প্রাইভেট টিচারের কাছে পড়াশোনা করতো না। নীলাই তাকে দায়িত্ব নিয়ে পড়াশোনা করাতো। আর এখন যদি নীল পরীক্ষায় খারাপ রেজাল্ট করে তাহলে তো তার দায়ভার নীলাকে নিতে হবে। ওইদিকে নীলা নীলের কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে সোজা নিজের রুমে চলে আসে। আর এদিকে নীল যে একটু আগে ছবি পোস্ট করেছিল ওটাতে তখনও টুংটাং করে কমেন্ট আসছিল। নীলার লাভ রিয়েক্ট দিচ্ছে, কমেন্ট করছে। আর অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা তো তাকে ইনবক্সেও 1000টা মেসেজ করছে। এটা দেখেই নীলার মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে গেল। তখন এসে নীলের ফেসবুকের ইনবক্সে ঢুকলো আর দেখতে পেল, হাই সুটার্ট, তোমাকে খুব সুন্দর লাগছে। আমার জান পাখিটা সত্যি অনেক সুন্দর। এইভাবে ছবি দিও না, নজর লেগে যাবে। আরে জান, তোমাকে না বলেছি শুধু আমার ইনবক্সে ছবি পাঠাবা, তুমি কেন ফেসবুকে পোস্ট করেছো? মেয়েরা পাগল হয়ে যাবে তো। এই মেসেজগুলো দেখেই নীলার মেজাজ আরও যেন বেশি খারাপ হয়ে গেল। সে কোনোভাবেই আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। তখনই মোবাইলটা ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেললো। মোবাইলটা ফ্লোরে ছুঁড়ে ফেলতেই বিকট একটা শব্দ হলো আর বাসার সবাই দৌড়ে নীলা রুমে চলে আসলো। সেই সঙ্গে নীলও সবাই। নীলা রুমে এসে দেখতে পায় নীলা খুব রাগান্বিত হয়ে আছে। এমন অবস্থা দেখে নীলার আম্মু আস্তে আস্তে নীলার পাশে এসে দাঁড়ায় আর বলে, কি ব্যাপার নীলা, কি হয়েছে? কিছু একটা পড়ার শব্দ পেলাম। কিচ্ছু পড়েনি, চুপচাপ এখান থেকে চলে যাও। তা না হলে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। চিৎকার দিয়ে বলে এই কথাটা। নীলা তখনই বাড়ির সবাই খুব ভালোভাবে বুঝতে পারে নীলা অনেক বেশি রেগে গেছে। তাই তার সঙ্গে আর কোনো কথা না বলে সবাই চুপচাপ নিজেদের রুমে চলে গেল। আর এদিকে নীল তখনও সেখানে দাঁড়িয়েছিল, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারছিল ঘটনাটা কি হয়েছে। কিন্তু তার সমস্যাটা সেখানে নয়। তার সমস্যা হলো নীলা তার ফোনটা ভেঙে ফেলেছে। কারণ এটা খুব শখের একটা ফোন ছিল। নীলই ভাবে ফোনটা ভেঙে ফেলেছে। এটা দেখে নীল মনে মনে অনেকটাই কষ্ট পেয়েছে, কিন্তু সে কোনো কিছু বলার সাহসও পাচ্ছে না। তখনই নীলা তার দিকে তাকায়। নীলার চোখ থেকে যেন রক্ত ঝরে পড়ছে। তাই নীল আর এক মুহূর্ত দেরি না করে সে স্থান ত্যাগ করতে চাইল, কিন্তু নীল সেই সুযোগটা আর পেয়ে উঠল না। তখনই নীলা পিছন থেকে তার শার্টের কলার টেনে ধরে আর ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়, আর সঙ্গে দরজার ছিটকানিটাও লাগিয়ে দেয়। নীল ভয়ে ভয়ে কাঁপতে শুরু করে। সে খুব ভালোভাবে বুঝতে পারে তার সঙ্গে কি হতে চলেছে, কিন্তু সে কোনো কিছু বলার সাহসটাও পারছে না। কারণ এই মুহূর্তে যদি সে চিৎকার চেঁচামেচি করে তাহলে তার পরিণাম আরও ভয়াবহ হবে। তাই সে আস্তে আস্তে নীলাকে বলতে থাকে, আপু প্লিজ, তুমি শান্ত হও। আর কি হয়েছে আমাকে খুলে বলো। তুই এখন আমাকে বলছিস কি হয়েছে সেটা খুলে বলতে? তুই কি করেছিস সেটা বুঝতে পারছিস না? কই, আমি আবার কি করলাম? নীল সবকিছু জেনে শুনেও না জানার ভান করছে। এতে তো নীলা আর অনেক বেশি রেগে গিয়েছে। তাই সে রাগে ফুসফুস করতে করতে বলতে থাকে, তুই ফেসবুকে ছবি আপলোড করেছিস কেন? আর সুন্দরী মেয়েরা তোর ইনবক্সে এসব আলতু ফালতু মেসেজ দিবা কেন করেছে? সরি আপু, আমার ভুল হয়ে গেছে। আর কখনোই এরকম করব না। এই বলে
নীল নীলার পায়ে ধরে ক্ষমা চাইছে তাকে, কিন্তু নীলকে কোনোভাবেই ক্ষমা করছিল না নীলা। সে প্রচন্ড ক্ষেপে গিয়েছিল আর খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছিল, একদম পুরো বাড়ি মাথায় তুলে ফেলছিল। কিন্তু বাড়ির কেউ তাকে কোনো কিছু বলার সাহস পাচ্ছিল না, কারণ নীলা ছিল এই পরিবারের বড় মেয়ে আর সবার খুব আদরের। তাই সবাই অনেক বেশি আদর করতে গিয়ে এমন অবস্থা করে ফেলেছে যে তার মুখের ওপর কেউ কোনো কথাই বলতে পারে না। আর তারই প্রতিফলন হচ্ছে এখন। নীল তখন খুব ভালোভাবেই বুঝতে পারে আজ তার সঙ্গে খুব খারাপ কিছু একটা হতে চলেছে, যেটা বিগত দিনে হয়নি। কারণ নীলাকে এতটা রেখে যেতে কখনোই দেখা যায়নি। নীলা যদিও যথেষ্ট রাগী, কিন্তু এভাবে কখনোই রাগিনি। আজ রাগটা একটু বেশি উঠে গেছে, তাই নীল আবারও উঠে বসে নীলার পা ধরে ক্ষমা চাইতে থাকে। আপু প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করব না। এই যে আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি। এই কথা শুনে নীলা আরো বেশি রেগে যায়। নীলকে শার্টের কলার টেনে ধরে দাঁড় করায় আর তার গালে এলো পাথারি চড় মারতে থাকে। শুধু তাতেই সীমাবদ্ধ ছিল না, কিল ঘুষি লাথি ছিল তার সঙ্গে ফ্রি। একসময় হুট করে নীলা লাথি দিতে গিয়ে নীলের তলপেটে লেগে গেল, আর তখনই সেও মা গো বাবা গো বলে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। কিন্তু তারপরেও নীলা থামছে না, অনবরত তাকে লাথি কিল ঘুষি দিয়েই চলেছে প্রায় আধা ঘন্টা। পর নীলা ক্লান্ত হয়ে বিছানার উপর বসে পড়ে, আর এদিকে নীলা অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে। বাড়ির সবাই নীলের চিৎকার শুনে দৌড়ে এসেছিল আর দরজায় অনেকবার নক করছিল, কিন্তু নীলা কোনোভাবেই রুমের দরজা খুলছিল না, তাই কেউ আর ভিতরে প্রবেশ করতে পারল না। এদিকে প্রায় ঘন্টাখানেক সময় কেটে গেছে, কিন্তু নীলা দরজা খুলছে না। এতে বাড়ির সবাই অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে। কেউ ভাবতেই পারছে না ভিতরে কি হচ্ছে বা কি হয়েছে। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল। নীলার আব্বু তখনই বাড়িতে আসে। বাড়িতে নীলার আব্বু একমাত্র মানুষ যার কথা মেলা একটু হলেও শুনে, তাই সবাই নিজের আব্বুকে দেখতে পেয়ে নীলার আব্বুর কাছে দৌড়ে গেল আর সবকিছু খুলে বলল। সবকিছু শুনে নীলার আব্বু রুমের সামনে আসে আর দরজায় নক করতে থাকে। নীলামা, আমি চলে এসেছি, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, একটু বাহিরে আসো তো। এই বলে নীলার আব্বু পরপর নক করতেই থাকে, কিন্তু নীলা দরজা খুলে না। এভাবে প্রায় 15 মিনিট কেটে যায়। 15 মিনিট পর নীলা দরজা খুলে রুমের বাইরে আসে, আর তখনই সবাই দৌড়ে রুমের ভিতরে গিয়ে দেখতে পায় অজ্ঞান অবস্থায় নীল ফ্লোরে পড়ে আছে। তখন সবাই তাড়াহুড়ো করে নীলকে নিয়ে হসপিটালে চলে গেল। আর এদিকে নীলার আব্বু নীলাকে নিয়ে নিজের রুমে চলে যান আর নীলাকে শান্ত হতে বলেন। এভাবে প্রায় রাত 10টার মতো বেঁচে যায়। এদিকে হসপিটালে নীলকে স্যালাইন ইঞ্জেকশনের ওষুধ দেওয়া হয়েছে। প্রায় রাত 11টার দিকে নীলের জ্ঞান ফিরে আসে। তখন সবাই নীলের কাছে জানতে চায় আসলে কি হয়েছিল। নীল তখন সবাইকে সমস্ত সত্য ঘটনা খুলে বলে। বাড়ির সবাই এই ঘটনা শুনে উল্টে নীলকেই বকাবকি করতে থাকে। নীল সবকিছু জেনে শুনে কেন এমনটা করেছে সে তো খুব ভালোভাবেই জানতো নীলা এটা মেনে নিতে পারবে না। তাছাড়া সামনে তার পরীক্ষা, তাহলে এরকমটা করার কি দরকার ছিল? এদিকে নীলা তখনও তার বাবার রুমে বসে আছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না, একদম চুপচাপ। তখনই তার আব্বু তার পাশে এসে বসে আর তার মাথায় হাত রেখে বলতে থাকে, মামনি, তুমি আমার একমাত্র মেয়ে। আমি চাই না জীবনে এমন কিছু হোক তুমি আমার জীবন থেকে হারিয়ে যাও। আজ তুমি যেটা করছো, নীলে মরে যেতেও পারতো। তারপরের পরিণাম কি হতো সেটা ভেবে দেখেছো? আমি চিন্তা ভাবনা করে কোনো কাজ করি না, আর করতেও চাই না। ওর এত বড় সাহস, ও ফেসবুকে ছবি আপলোড দেয় আর মেয়েরা ওখানে যা ইচ্ছা তাই কমেন্ট করে ইনবক্স করে। কেন করবে এসব? দেখো, আমরা সবাই জানি তুমি তাকে ছোটবেলা থেকে পছন্দ করো, কিন্তু সে তো এসব জানে না। তারপরেও সে তোমাকে যথেষ্ট সম্মান করে। এই কথা বলে নীলার আব্বু নীলাকে অনেক করে বুঝাতে শুরু করে, কিন্তু নীলা কোনো কথাই শুনে না। সে তার কথাই অনড়। কেন নীল ফেসবুকে ছবি আপলোড করবে, আর কেনই বা মেয়েরা তাকে ইনবক্সে এরকম মেসেজ করবে? সে কারোর কোনো কথাই শুনে না। এভাবেই কেটে গেল সেদিনের রাতটা। পরের দিন সকাল 10টা বাজতে না বাজতেই নীলকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। নীলকে এই মুহূর্তে তার আব্বু আম্মু রুমে রাখা হয়েছে, কারণ নীলের অবস্থা খুবই খারাপ। তার তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এখন যদি আবার নীলা উল্টোপাল্টা কিছু করে ফেলে তাহলে হয়তো তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। তাই নীলকে এখন সব সময় একটু কেয়ারিংয়ে রাখতে হবে। অপরদিকে নীল বাসায় এসেছে। এই খবরটা নীলা শোনার পরেও নীলের সঙ্গে একবারও দেখা করতে আসেনি। তার মনে প্রচণ্ড রাগ অভিমান, আর এটাকে বাড়ির সবাই খুব ভালোভাবেই নিয়েছে, কারণ নীলা নীলের থেকে দূরে থাকাটাই সবচাইতে ভালো।
এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে গেল। নীল আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ। তাই সেই রুম থেকে বের হয়ে বাগানের দিকে এসে হাঁটাহাঁটি করছিল। তখনই নীলা ওটা দেখতে পেয়ে বাগানে চলে আসে আর নীলকে দেখে সে বলতে থাকে, কি রে, তুই না অসুস্থ ভাব ধরে হসপিটালে চলে গেলি, তাহলে এখন আবার সুস্থ হয়ে ফিরে আসলি কেন? আপু, আমি সত্যি অসুস্থ ছিলাম। তুমি আমার সঙ্গে এরকম কেন করো বলো তো? কেন করি সেটা তুই বুঝিস না? আমি সেই ছোটবেলা থেকেই তোকে ভালোবেসে এসেছি, এটা পরিবারের সবাই জানে। কিন্তু পরিবারের সবাই এই কথাটা জানার পরেও কেন তোকে জানাচ্ছে না? কেন তোকে বারবার তোর করা অন্যায়গুলোকে প্রশ্রয় দিচ্ছে? কেন তোকে এটা জানানো হচ্ছে না বল আমাকে। আপু, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার আপু হও, আর সেখানে তুমি আমাকে ভাই হিসেবে ভালোবাসতে পারো। আর আমি একটা ছবি আপলোড করাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? নীলের এরকম কথা শুনে নীলার মেজাজ আবারও খুব খারাপ হয়ে গেল। কিন্তু তারপরেও সে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করলো। কারণ হাজার হোক নীল তার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষকে এভাবে বারবার কষ্ট দেওয়া ভালো লাগে না। তাই নীলা নিজেকে একটু শান্ত রেখে নীলকে বোঝাতে চেষ্টা করছে। দেখ, আমাদের দাদি যখন বেঁচে ছিলেন তখন তিনি ঠিক করেছিলেন তোর সঙ্গে আমাকে বিয়ে দেবে। আমি তখন কথাটা মোটামুটি বুঝলেও তুই আমার থেকে অনেকটাই ছোট, প্রায় 3 বছরের ছোট। তাই তুই কথাটা মনে রাখতে পারিসনি। আর আমি আমার দাদিকে খুব বেশি ভালোবাসতাম, তাই দাদির বলে যাওয়া কথাটাকে রাখার জন্য এইটুকু চেষ্টা করছি। নীলার বলা এই কথাটা শুনে নীল অনেক করে মনে করার চেষ্টা করলো, কিন্তু সে কোনো রকম কোনো কিছুই মনে করতে পারলো না। তাই সে নীলার সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ বাড়ির ভেতরে চলে আসে। ড্রয়িং রুমে এসে বসে চুপচাপ চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে, আসলেই কি তার দাদিমা এরকম কোনো কথা বলেছিল? আর যদি বলেও থাকে তাহলে তার কি? যে মানুষটা মরে গেছে তার কথা কি এখনো বেঁচে আছে? নীলা মনে মনে ভাবতে লাগে। লাইফটা তার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তার। সে কাকে বিয়ে করবে, কাকে ভালোবাসবে এটা কি অন্য কেউ ঠিক করে দেবে নাকি? তখনই নীলার আম্মু সেখানে এসে উপস্থিত হয়। আর নীলকে দেখে তিনি নীলের বর্তমান অবস্থার কথা জানতে চান। আর তখনই নীল কথাটা ঘুরিয়ে নিয়ে নীলার আম্মুকে বলতে থাকে, বড় আম্মু, তুমি এখানে বসো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। এই কথা বলে নীল নীলার আম্মুর হাত ধরে টেনে সোফায় বসায় আর তারপর বলতে শুরু করে, বড় আম্মু, দেখো, তোমাকে কিন্তু আমি আমার নিজের আম্মুর চাইতে অনেক বেশি বিশ্বাস করি। তাই আমি কথাটা তোমাকে জিজ্ঞাসা করছি। আশা করি তুমি আমাকে সত্য কথা বলবে। আরে বাবা, আমি তোকে মিথ্যে কথা কেন বলবো? কি হয়েছে বল না আমাকে, আমি অবশ্যই যেটা জানি সেটাই বলবো। এরপর নীল একটু আগে নীলা যে কথাগুলো বলেছিল সেগুলো নীলার আম্মুকে বলে। সেগুলো শুনে নীলার আম্মু বেশ কিছুক্ষণ চুপ হয়ে থাকে। এদিকে নীল বারবার প্রেশার দিতে থাকে কি হয়েছে সত্য কথা বলার জন্য। তখনই নীলার আম্মু সব সত্য কথা খুলে বলে। সবকিছু শুনে নীল মাথায় হাত দিয়ে বসে থাকে। এমনটাও কি হতে পারে? তখনই নীলার আম্মু বলতে থাকে, নীলার জন্মের পর ওনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, আর তখনই ডাক্তার ওনাকে বলেন উনি আর মা হতে পারবেন না। তবে উনি ছিলেন শাশুড়ির বড় আদরের বৌমা। তারপরে এই নীলার আব্বুকে বিয়ে পড়ানো হয়। বছর করতে না করতেই নীল পৃথিবীতে আসে। আর তখনই উনি এই সিদ্ধান্ত নেন যাতে নীলার আম্মু কখনোই ছেলের অভাব বুঝতে না পারে। এই কথা শুনে নীল বলে, তোমাকে তো আমি বড় আম্মু বলেই ডাকি। তাছাড়া আমি আমার আম্মুর জায়গায় তোমাকে বেশি ভালোবাসি এবং সম্মান করি। তাহলে এরকম সিদ্ধান্ত নেওয়ার পিছনে কোনো কারণ আছে কি? দেখো নীলা, আমাদের বড় আদরের মেয়ে, ছোটবেলা থেকে মুখ ফুটে কোনো কিছু চাওয়ার আগেই আমরা সেটা তাকে এনে দেওয়ার চেষ্টা করেছি। আর নীলা ছোটবেলা থেকেই তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি যখন হুট করে অসুস্থ হয়ে পড়ছে তখন নীলাই সবচাইতে বেশি ব্যস্ত হয়ে পড়তো, কারণ সে ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসে। তাই আমি একজন মা হিসেবে তোমার কাছে রিকোয়েস্ট করব, তুমি আমার মেয়ের ভালোবাসাটাকে অবহেলা করো না। সে তোমায় যথেষ্ট ভালোবাসে, আর ভালোবাসাকে তুমি সম্মান করো। নীলার আম্মুর কাছ থেকে এই কথাগুলো শুনে নীল আর কোনো কথাই বলল না। চুপচাপ নিজের রুমে চলে গেল আর কিছু একটা চিন্তা করতে লাগলো। এভাবে সেদিনের রাতটা কেটে গেল। 2 দিন পর নীল কলেজে গেল। কলেজে যেতেই তার বন্ধুরা তাকে ঘিরে ধরলো। কেন সে কয়দিন ধরে কলেজে আসছে না এসব ব্যাপারে জানতে চাইলে কিন্তু সে তার বন্ধুদের সঙ্গে কোনো কথাই বলল না। চুপচাপ বসে রইল। তার বন্ধুরা তাকে খুব করে প্রেশার দিতে লাগলো।
কিন্তু তারপরেও সে কাউকে কোনো কিছু বলল না। আর এটা সে বলবেই বা কি করে? তার আপন চাচাতো বোনকে তাকে বিয়ে করতে হবে, যেখানে তার সিদ্ধান্তের কোনো দাম নেই। এগুলো কি আর এখনকার যুগে চলে নাকি? এসব ভাবতে ভাবতেই ক্লাসের টাইম হয়ে গেল। তারপর বন্ধুরা সবাই মিলে ক্লাসে চলে গেল। কলেজ ছুটি হতেই নীলের বন্ধু রাজ বলতে থাকে, দোস্ত, একটা কাজ করতে হবে, আমার সঙ্গে একটু যাবি? না রে ভাই, আমি তোর সঙ্গে যেতে পারবো না কোথাও। আমার এমনিতেই কোনো কিছু ভালো লাগে না, তার উপর আবার তোরা আমাকে কোনো প্রেশার দিস না, এমনিতেই খুব চাপের মধ্যে আছে। কিন্তু রাজ নীলের কোনো কথাই শুনে না। সে নীলকে জোর করেই বাইকে তুলে নিল আর তারপর চলে গেল একটা পার্কে। সেখানে রাজের গার্লফ্রেন্ড ঈশিতা তার জন্য অপেক্ষা করছিল। পার্কের ভিতর ঢুকেই রাজ তার গার্লফ্রেন্ডের সঙ্গে তার সঙ্গে একটা চেয়ারে বসে কথা বলতে থাকে। আর এদিকে নীল পার্কের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন রাজ ফিরে আসবে আর সে বাসায় চলে যাবে। এদিকে তখনই হঠাৎ কোথা থেকে নীলা সেখানে চলে আসলো। নীলকে পার্কের বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেই নীলা গাড়ি দাঁড় করায় এবং গাড়ি থেকে নেমে এসে নীলের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, এখানে দাঁড়িয়ে বুঝি গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিস? না, আমার বন্ধুর সঙ্গে এসেছি। মিথ্যা বলার আর জায়গা পাস না। এখানে তোর বন্ধুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমি নিশ্চিত তুই তোর গার্লফ্রেন্ডের জন্য এখানে দেখা করতে এসেছিস। তুই চল আমার সঙ্গে বাসায়, তারপর আজ তোকে বুঝাবো আমি কত ধানে কত চাল। এই বলে নীলা নীলের শার্টের কলার ধরে টানতে টানতে গাড়িতে এনে উঠালো। এদিকে নীল তাকে বারবার বলার চেষ্টা করছে সে এখানে রাজের সঙ্গে এসেছে, তার কোনো ব্যক্তিগত দরকার আসেনি। কিন্তু নীলা নীলের কোনো কথাই শুনছে না। তার রাগে ফুসফুস করছে আর গাড়ি চালাচ্ছে। তখনই হঠাৎ রাজ পার্ক থেকে বের হয়, কিন্তু নীলকে কোথাও খুঁজে পায় না। তাই নীলের নাম্বারে ফোন দেয়, কিন্তু নীলের ফোন যেহেতু নীলা ভেঙে ফেলেছিল তাই আর কোনো ফোন ঢুকলো না। রাজ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাসায় চলে গেল। অপরদিকে নীলা নীলকে নিয়ে বাসায় এসেছে। শার্টের কলার ধরে টানতে টানতে ড্রয়িং রুমে এনে হিচড়ে ফেলে দিল। তখনই ফ্যামিলির সবাই সেখানে এসে উপস্থিত হয় আর নীলাকে প্রশ্ন করতে থাকে, কি হয়েছে নীলা? তুই তো ভার্সিটিতে গেছিলি, তাহলে নীলকে তুই এভাবে কোথা থেকে নিয়ে আসলি? সেটা আমাকে প্রশ্ন করছো কেন? ওকে প্রশ্ন করলেই তো পারো। এই বলে নীলা নিজের কাঁধে থাকা ব্যাগটা ফ্লোরে ছুঁড়ে মারে আর সোফার উপর ধুপ করে বসে পড়ে। অন্য কেউ তখন সেখানে কোনো কথা বলার সাহস না পেলেও নীলার আম্মু নীলকে উঠে দাঁড় করায় আর তারপর নীলকে প্রশ্ন করে কি হয়েছে। নীল তখন সবকিছু তাকে খুলে বলে, কিন্তু আর কোনো কথাই বিশ্বাস করে না। তাই নীল বাধ্য হয়ে তার বন্ধু রাজকে ফোন করে জেনে নিতে বলে, কিন্তু নীলা তাতেও রাজি হয় না। তাই নীলার আম্মু বাধ্য হয়ে নিজেই নীলের কাছ থেকে রাজের ফোন নাম্বারটা নেয় আর রাজকে ফোন দেয়। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি নীলের বড় আম্মু বলছি। হো আন্টি, নীল কি বাসায় গিয়েছে? ও তো আমার সঙ্গে একটু পার্কে এসেছিল, কিন্তু আমি পার্ক থেকে বের হয়ে ওকে আর খুঁজে পেলাম না। হ্যাঁ বাবা, ও বাসায় ফিরে এসেছে, আর ওর বাসায় ফিরে এসেছে এটা তোমাকে জানানোর জন্যই ফোন করলাম। এই বলে নীলার আম্মু কথা শেষ করে ফোনটা কেটে দিল। কিন্তু নীলা এটা কোনোভাবেই বিশ্বাস করল না। সে তার কথায় অনড় ছিল। তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্যই পার্কের সামনে গিয়েছিল, রাজের সঙ্গে যায়নি। বাড়ির সবাই এই কথা বিশ্বাস করলেও নীলা কোনোভাবেই বিশ্বাস করছে না। নীলা তখনই সবার সামনেই বলতে লাগে, দেখো, তোমাদের সবার সামনেই কিন্তু আমিনুলকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি। আজকের পর যদি কোনো দিনও কোনো মেয়ের সঙ্গে রিলেশন করা তো দূরের কথা, কথা বলার সাহসটুকু পর্যন্ত দেখায়, তাহলে কিন্তু এই ছেলের আমি এমন পরিণতি করব যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। কথাটা সবাই মাথায় ঢুকিয়ে নাও। এই বলে নীলা সেখান থেকে নিজের রুমে চলে গেল। আর বাড়ির সবাই নীলকে অনেক করে বোঝাতে লাগলো নীল কেন এরকম করে। নীলা তো তাকে ভালোবাসে, আর ভালোবাসে বলেই তাকে তার ভালোবাসায় বেঁধে রাখতে চায়। কিন্তু নীলও এটা মেনে নিতে রাজি নয়, কারণ ছোটবেলায় কে কি বলেছে না বলেছে তার জন্য কি নিজের ইচ্ছা অনিচ্ছাকে বলে দিতে হবে? কারণ সে তো নীলাকে ছোটবেলা থেকে নিজের বোনের মতোই মনে করে এসেছে, নিজের বোনের মতোই যথেষ্ট সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে এসেছে। তাকে নিজের জীবনসঙ্গী হিসেবে কখনো সে কল্পনাও করে না। তাছাড়া বিয়ে শাদী কি আর ভালোবাসা কি, সেটা বোঝার মতো যথেষ্ট বয়সও নীলের হয়নি। বেশ কিছুক্ষণ সেখানে বসে থাকার পর নীল নিজের রুমে চলে গেল। 2 দিন পর থেকে তার ইন্টার সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা, আর সেই জন্যই রাজ গিয়েছিল তার গার্লফ্রেন্ডের সঙ্গে শেষবারের মতো দেখা করতে। আর যাওয়ার পরই তো এই তুলকালাম কাণ্ড ঘটে গেল। যাই হোক, নীল রুমে এসে পড়তে বসে গেল। আর তখনই নীলা তার রুমে আসে।
নীলা আকাশে কেউ না দেখার ভান করে চুপচাপ বসে থাকে। নীলা চেয়ার টেনে নীলের পাশে বসে আর তার কাঁধে হাত রেখে বলতে থাকে, দেখ, তোকে আমি ভালোবাসি, তোকে আমি হারিয়ে ফেলতে চাই না। তোকে আমি সারা জীবন আমার ভালোবাসায় বেঁধে রাখতে চাই। প্লিজ, তুই আমার সঙ্গে আর এরকম করিস না। নীল কোনো কথাই বলে না, চুপচাপ নিজের বইয়ের পাতা উল্টাতে থাকে। বেশ কিছুক্ষণ সময় ধরে নীলা এই কথাগুলো বলতে থাকে, কিন্তু নীল কোনো কথাই বলে না। তখনই নীলা অনেকটা রেগে যায় আর টেবিলের উপর হুট করে শরীরে শক্তি দিয়ে একটা থাপ্পড় দিয়ে বলতে থাকে, এ কি হলো? তোকে আমি কিছু বলছি, তুই আমার কথার কোনো উত্তর দিচ্ছিস না কেন? নীলার এমন ব্যবহার দেখে নীলা অনেকটাই ভয় পেয়ে থমকে যায় আর আস্তে আস্তে বলতে থাকে, আগামী পরশু থেকে আমার পরীক্ষা, তাই আমি এই মুহূর্তে আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চাই, অন্য কোনো কথা ভাবতে চাই না। নীলের এমন কথা শুনে নীলা তো আরো অনেক বেশি রেগে যায় আর চিৎকার দিয়ে বলতে থাকে। নীল যতক্ষণ নীলার কথার কোনো উত্তর না দিল ততক্ষণ নীলা নীলকে একটা অক্ষরও পড়তে দেবে না, এমনকি অন্য কোনো কাজও করতে দেবে না। তাই নীল বাধ্য হয়ে বলতে লাগে, দেখো আপু, বিয়ে শাদী করার মতো বয়স তো এখন আমার হয়নি, সময়টা আসুক, তারপর না হয় ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখব। কিন্তু এই মুহূর্তে তুমি আমাকে এগুলো নিয়ে প্রেশার দিও না, আমাকে পড়াশোনাটা ঠিক মতো করতে দাও। নীলা কখন আর কোনো কথা বলে না। সে নিজেও নিজের বই বের করে নীলকে পড়াতে শুরু করলো। এভাবেই কেটে গেল প্রায় মাঝখানের সময়। ইতিমধ্যে নীলের পরীক্ষা শেষ হয়ে রেজাল্টের দিন ঘনিয়ে এসেছে। তাই নীল সহ পরিবারের সবাই অপেক্ষা করছে সেই দিনটার জন্য, যেদিন নীলের ভালো একটা সুখবর আসবে। তখন আর খুব বেশি তাদেরকে অপেক্ষা করতে হয় না। পরের দিনই নীলের রেজাল্ট বের হয়। নীল ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করে। তখনই পরিবারের সবাই নীলকে কোন ভার্সিটিতে ভর্তি করানো হবে এটা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তখনই নীলা তাদের সবাইকে বলতে থাকে নীলকে যেন সে যেই ভার্সিটিতে পড়াশোনা করছে ওই ভার্সিটিতেই পড়াশোনা করানো হয়, আর ওই ভার্সিটিতে ভর্তি করানো হয় কারণ অন্য কোনো ভার্সিটিতে ভর্তি করালে নীলের উপর নীলা কোনো নজর রাখতে পারবে না, আর তখন নীলা হাজারটা মেয়ের সঙ্গে লাইন মারবে, এমনকি অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করবে। এটা নীলা কোনোভাবেই মেনে নিতে পারবে না। এই কথা শুনে পরিবারের সবার মধ্যে মতানৈক্য দেখা দিল। সবাই নীলার মতের সঙ্গে একমত হতে পারল না। এক একজন এক এক রকম মত পোষণ করলো, কিন্তু নীলা কারোর কোনো কথাই শুনবে না। তার একটাই কথা, নীলকে যদি পড়াশোনা করতে হয় তাহলে নীলা যে ভার্সিটিতে পড়াশোনা করে সেই ভার্সিটিতেই নীলকে পড়াশোনা করতে হবে, অন্যথায় নীলের পড়াশোনা বন্ধ থাকবে। তাই বাড়ির সবাই অনেকটা টেনশনে পড়ে গেল। এদিকে নীল কোনোভাবেই রাজি হচ্ছে না নীলা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, কারণ সে নিজেকে কোনো অপরাধীনতায় বেঁধে রাখতে চায় না। এগুলো চিন্তা ভাবনা করতে করতেই প্রায় 2 দিন সময় কেটে গেল। ইতিমধ্যে নীলের বন্ধুরা সবাই ভার্সিটিতে ভর্তি হয়ে গেছে। নীলের বন্ধু রাজ নীলকে ফোন করে সেদিন, কি ব্যাপার দোস্ত, তুই কি ভার্সিটিতে ভর্তি হবি না নাকি? তোকে তো দেখছি একদম ঝিম মেরে বসে আছিস, কোনো সাড়া শব্দ নেই। আরে ভাই, আমার আর কোনো কিছু ভালো লাগছে না। কেন যে আমার জীবনটা এমন হয়ে গেল সেটাই বুঝতে পারছি না। কেন আমার জীবনের উপর এত পরাধীনতা, এগুলো আমি আর মেনে নিতে পারছি না। কেন হচ্ছে আমার সঙ্গে এগুলো? এই বলে রাজকে কয়েকদিন ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে নীল। সবকিছু শুনে রাজ নীলকে বলে, দেখ, আমার মনে হয় তোর নীলাপুর কথা মনে নেওয়াই সবচাইতে ভালো, কারণ আমি যতটুকু বুঝতে পারছি নীলা আপু তোকে ভালোবাসে। তাছাড়া তোর ফ্যামিলিতে নীলা আপুর উপরে গিয়ে কথা বলার সাহস কারণ নেই। যদিও সবাই একটু হলেও মত বিরোধিতা করছে, কিন্তু নীলা আপুর বিরুদ্ধে গিয়ে কেউ কোনো কিছুই করার সাহস পাবে না। তাই তুই যাই কিছুই করিস না কেন, নীলা আপুর বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারবি না। আরে ভাই, আমি বুঝতে পারছি না এই মেয়েটা আমার সঙ্গে এরকম কেন করছে। সে তার জীবন নিয়ে থাকুক না, আমি তো তাকে কোনো বাধা দিচ্ছি না। তাহলে সে আমার জীবনের উপর অধিকার খাটাতে চাইছে। আমি কি তার উপর কোনো কিছু চাপিয়ে দিয়েছি নাকি যে সে আমার উপর এইভাবে জোর করে চাপিয়ে দিতে চাইছে? এভাবে বেশ কিছুক্ষণ কথা চলে রাজ আর নীলের মধ্যে। রাজ নীলকে খুব ভালোভাবে বোঝায় সে যেন নীলার এই কথাগুলো মেনে নেয়, কারণ এটাই তার জন্য ভালো হবে। এখন বর্তমানে নীলের পড়াশোনা কন্টিনিউ করার জন্য এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। ভবিষ্যতে যা হয় দেখা যাবে। তাই নীল মনে মনে চিন্তা করলো রাজ যেটা বলেছে সে এটাই করবে। বিকেলবেলা নীল নিজের রুমের ব্যালকনিতে বসে আছে। তখনই নীলা তার সঙ্গে দেখা করতে আসে।
নীলা নীলকে রুমে খুঁজে না পেয়ে ব্যালকনিতে চলে আসে। আর যখন থেকে নীল ব্যালকনিতে বসে আছে তখনই সে একটা চেয়ার টেনে নীলের পাশে বসে আর বলতে থাকে, দেখ, আমি যেটা বলেছি তোর ভালোর জন্যই বলেছি। তুই যদি আমার কথা মেনে না নিস তাহলে কিন্তু তোর পড়াশোনা একদম বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু তুই আমাকে কোনো দোষ দিতে পারবি না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমার কথা মেনে নিলাম। তবে একটা কথা বলে দিচ্ছি, তোমায় ভার্সিটিতে যেন কেউ জানতে না পারে তুমি আমার চাচাতো বোন হও। ঠিক আছে, কেউ এ ব্যাপারে কোনো কিছু জানবে না, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। এই কথা বলে নীল সেখান থেকে চলে গেল। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে নীলকে ঘুম থেকে ডেকে তুলে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হতে। নীল ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর তৈরি হয়ে গেল। তারপর দুজনে রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে যাবে তখনই নীলার কিছু দুষ্ট বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায়। কি ব্যাপার বান্ধবী, তোর সঙ্গে এই হ্যান্ডসাম ছেলেটা কে? সে যেই হোক, এত সব তাদেরকে জানতে হবে না। শুধু এইটুকু কথা বলে দিচ্ছি, ওর দিকে নজর দিস না, তাহলে চোখ তুলে মার্বেল বসিয়ে দেব। আরে ভাই, এরকম করে বলছিস যেন সে তোর বয়ফ্রেন্ড হয়। হ্যাঁ, সে আমার বয়ফ্রেন্ড হয়, আর ভবিষ্যতে আমি তাকেই বিয়ে করব। কেন, তোর কোনো সমস্যা আছে নাকি? এই কথা শুনে উপস্থিতি নীলার সব বান্ধবীরা হাহা করে হেসে ওঠে। আর সবাই নীলাকে অনেক টিটকারি মার্কা কথা বলতে থাকে। কিন্তু নীলা সেসব কথার কোনো তোয়াক্কা না করে নীলকে নিয়ে সেখান থেকে চলে যায় একদম প্রিন্সিপালের কেবিনে। তারপর স্যারের সঙ্গে কথা বলে নীলা নীলের এই ভার্সিটিতে এডমিশনের ব্যাপারটা সেরে নেয়। তারপর নীলকে তার ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিয়ে নীলা নিজের ক্লাসে চলে আসে। আর এদিকে আবার তখনও তার বান্ধবীদের দুষ্টুমি শুরু হয়ে যায়। কে রে বান্ধবী, এই পিচ্চি বয়ফ্রেন্ড কোথা থেকে জোটালি? আমাদের তো বললি না। আমাদেরও তো এরকম কচিমাল ধরতে ইচ্ছে করে। তো আমি কি করব? এইসব কথা তোরা আমাকে বলছিস কেন? প্রতিটা যখন কচি জিনিসের প্রতি এতই আকর্ষণ, তাহলে তোরা নিজেরা খুঁজে নিচ্ছিস না কেন? আরে ভাই, ওটাকেই দিয়ে দে না, হেব্বি কিউট আছে কিন্তু। তোকে না আগেই বলে দিয়েছি সাবধান, এটার দিকে একদম নজর দিবি না। এটা আমার ব্যক্তিগত জিনিস। যদি এই জিনিসটার প্রতি নজর দিয়েছিস তাহলে বলছি তো, তোকে চোখ তুলে মার্বেল বসিয়ে দেব। এরপর রিমি নীলার সঙ্গে আর কোনো কথাই বলে না। দেখতে দেখতে ক্লাসের টাইম হয়ে গেল। সেদিন ভার্সিটি ছুটি হয় দুপুর 2টার দিকে। যেহেতু বছরের শুরু দেখছিল তাই একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যেত। নীলা ক্লাস থেকে বের হয়ে নীলের জন্য অপেক্ষা করছিল। ভার্সিটির গেটের সামনে তখনই দেখতে পেল নীল একটা মেয়ের সঙ্গে হাসতে হাসতে কথা বলতে বলতে গেটের দিকে আসছে। এটা দেখে তো নীলার মেজাজ একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গরম হয়ে গেল। সে তখনই সেখান থেকে দৌড়ে গিয়ে মেয়েটার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে থাকে, এই মেয়ে, তোর এত বড় সাহস, আমার ব্যক্তিগত জিনিসের সঙ্গে এইভাবে এসে এসে কথা বলছিস? আরে, আপনি তো বড় আজব মানুষ। আমরা একই ক্লাসে পড়াশোনা করি, সেই সূত্রে আমরা দুজন কথা বলতেই পারি। কিন্তু তাই বলে আপনি এরকম কেন করছেন? কে আপনি? মেয়েটার এমন কথায় নীলা আরো অনেক বেশি রেগে যায়। তাই নীল বিষয়টা সামাল দেওয়ার জন্য বলতে থাকে, আরে আপু, তুমি আমার বন্ধুর সঙ্গে এরকম করছো কেন? সে আমার ক্লাসমেট, ক্লাসের একটা ব্যাপারই আমরা দুজনে কথা বলছিলাম। তাছাড়া হেসে কথা বলা তো আর পাপ নয়, তাই বলে তুমি মেয়েটাকে এভাবে চর মারবে? চর মেরেছি, বেশ করেছি। ওর তো খুব ভাগ্য ভালো যে আমি ওর চুলের মুঠি ধরে মারিনি। এই মেয়ে শোন, নেক্সট টাইম এই ছেলের সঙ্গে কথা বলো তো দূরের থাক, 10 হাত দূরে দূরে থাকবি। এই বলে নীলা নীলের হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে উঠে বসলো। আর তারপরে গাড়ি স্টার্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে কিয়া তো হতভম্বের মতো তাকিয়ে আছে। সে কোনো কিছুই বুঝতে পারছে না, কারণ নীল তো এই মেয়েটাকে আপু বলে সম্বোধন করলো। কিন্তু একটা বোন কি তার ভাইয়ের সঙ্গে একটা মেয়ের সামান্য কোনো ব্যাপারে কথা বলায় এভাবে রিয়েকশন করতে পারে? এসব ভাবতে ভাবতেই সে নিজের বাড়িতে চলে গেল। এদিকে নীলা বাসায় আসতে না আসতেই চিৎকার করে সারা বাড়ি মাথায় তুলে ফেললো। আর তখনই নীলার আম্মু নীলার চিৎকার শুনে দৌড়ে এসে বলতে লাগে, কি ব্যাপার নীলা, কি হয়েছে? এরকম করার কারণটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছো? সেটা এই বদমাইশকে জিজ্ঞেস করো। আমি ভার্সিটিতে আছি জানা সত্ত্বেও সে একটা মেয়ের সঙ্গে হেসে হেসে কথা বলে। ওর কত বড় সাহস! বাড়ির সবাই তখন বিষয়টা বুঝতে পারে। আর বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য সবাই নীলকে এই কথা শোনাতে থাকে। নীলা কিছুক্ষণের মধ্যেই নিজের রুমে চলে গেল। তখনই নীল নীলার আম্মুর কাছে বলতে লাগে, বড় আম্মু, এসব কি হচ্ছে? আমার সঙ্গে আমার নিজের লাইফে কি নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই নাকি? নীলার আম্মু তখন নীলকে বোঝাতে শুরু করে,
কারণ এই মুহূর্তে তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার নেই। নিজের মেয়ে, তাকে তো আর তিনি কঠোরভাবে কিছু বলতেও পারেন না। তাই বেশ কিছুক্ষণ পর নীল নিজের রুমে আসে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এভাবেই চলছিল তার দিনগুলো। ভার্সিটিতে যত ঠিকই, কিন্তু কারো সঙ্গে কোনো কথা বলতে পারতো না। আর যদিও কথা বলতো, সেটা যদি কোনোভাবে নীলার নজরে চলে আসতো, তাহলে সেদিন তার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যেত। এতে শুধু নীল নয়, বাড়ির সবাই অনেকটাই চিন্তায় ছিল, কখন না জানি কি হয়ে যায়। কারণ নীলা এইরকম যে কখন কি করে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই তো সেদিন বায়োলজি ক্লাসে স্যার বলেছিল গ্রুপ স্টাডি করার জন্য, আর সেই জন্য ক্লাসের সব ছেলেমেয়েরা আলাদা আলাদা কয়েকটা গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ স্টাডি করছিল। তখনই নীলা কোনো একটা কারণে নীলের সঙ্গে দেখা করতে আসে, আর এসেই দেখতে পায় নীল তার 2 বন্ধু আর 4-5টা মেয়ে একসঙ্গে বসে গ্রুপ স্টাডি করছে। এটা দেখে নীলা প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায়, আর নীলকে সেখান থেকে কলার ধরে টানতে টানতে একটু দূরে নিয়ে আসে আর বলতে থাকে, এই তোকে কতবার নিষেধ করেছি মেয়েদের সঙ্গে আড্ডা না দেওয়ার জন্য, তারপরও তুই কেন গিয়েছিস মেয়েদের সঙ্গে? আজ আমি তোর কি এমন অবস্থা করব সেটা একবার তুই ভেবে দেখেছিস? আপু প্লিজ, এটা ভার্সিটি, এটা পড়াশোনা করার জায়গা, এখানে প্লিজ এরকম করো না। স্যার আমাদের গ্রুপ স্টাডি করার জন্য বলেছে, তাই আমরা গ্রুপ স্টাডি করছি। এতে তো তোমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। দেখ, একদম আমার সামনে অজুহাত দেখানোর চেষ্টা করবি না। স্যার তোকে বলেছেন তাই না? দাঁড়া, আমি এক্ষুনি স্যারকে ডেকে এনে জিজ্ঞেস করছি। এই বলে নীলা তখনই নীলের বায়োলজি টিচারকে ডেকে আনে আর সবার সামনেই জিজ্ঞাসা করে আসলে এটা সত্য কিনা। তখন বায়োলজি স্যার সব সত্য কথা বলেন। সবকিছু শুনে নীলা তখন বায়োলজি স্যারকে উল্টাপাল্টা দোষারোপ করতে শুরু করে। এটা তো শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কেন বায়োলজি স্যার ছেলে মেয়েদেরকে একসঙ্গে এভাবে গ্রুপ স্টাডি করার কথা বলেছেন? আগের যুগে যখন কেউ গ্রুপ স্টাডি করতো না, তখন কি কেউ ভালো রেজাল্ট করতো না নাকি? বায়োলজি টিচার তখন ওই বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবে সেটা তাকে বিশ্বাস করাতে পারেনি। উল্টো নীলা বায়োলজি টিচারকে হুমকি দিয়ে যায়, যদি নেক্সট টাইম আর কখনো সে এটা দেখতে পায় যে ছেলে মেয়েরা একসঙ্গে বসে এরকম করছে, তাহলে সেই টিচারের বিরুদ্ধে প্রিন্সিপালের কাছে অভিযোগ করবে। এই বলে নীলা সেখান থেকে চলে যায়। উপস্থিত সবাই তখন অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে নীলকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাই, এই মেয়ের কি মাথায় সমস্যা আছে নাকি? আর বলিস না দোস্ত, এই মেয়েটা আমাকে হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে। বাদ দে সব কথা, পড়ায় মনোযোগ দে, সামনেই পরীক্ষা। এই কথা বলে নীল কোনো রকমে এই বিষয়টা এড়িয়ে গেল আর সবাইকে পড়াশোনায় মনোযোগ দিতে বলে, আর সে নিজেও পড়াশোনায় মনোযোগ দেয়। এদিকে দেখতে দেখতে 3 বছর সময় কেটে গেল। নীলা অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছে, আর নীলা অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়ে বাড়িতে বসে রেজাল্টের অপেক্ষা করছে। নীল এই মুহূর্তে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছে, কারণ নীলা আর এখন ভার্সিটিতে আসছে না। বাড়িতে যাই কিছু করুক না কেন, ভার্সিটিতে এসে নীল একটু শান্তি মতো থাকতে পারছে। তাই নীল যেন পারলে সারাটা দিন ভার্সিটিতেই থেকে যায়। অপরদিকে নীলা এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না। নীল কেন ভার্সিটি ছুটি হওয়ার পরও বাইরে সময় কাটাচ্ছে, এটা নিয়েই নীলার যত মাথা ব্যথা। সে এটা নিয়ে গিয়ে বারবার প্যারা দিতে থাকে, যেন নীল ক্লাসের বাইরে 2 মিনিট সময়ও বাসার বাইরে না কাটায়। কিন্তু কে শুনে কার কথা? নীল তো নীলার দিকে দূরে থাকতে পারলেই বাঁচে। এদিকে দেখতে দেখতে হুট করেই নীল আর নীলার একমাত্র ফুফাতো বোন স্নেহার বিয়ের ডেট পড়ে। তাই পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় বিয়েতে যাবে, কিন্তু নীলার সেখানেই আপত্তি। সে কোনোভাবেই বিয়েতে যাবে না, সে নীলকে নিয়ে এই বাড়িতেই থাকবে। কারণ নীল যদি বিয়ে বাড়িতে যায়, তাহলে সেখানে 1000টা মেয়ের সঙ্গে দেখা হবে আর মেয়েদের সঙ্গে কথা বলবে। এগুলো নীলা কোনোভাবেই মেনে নিতে পারবে না। অপরদিকে নীল এগুলো আর নিতে পারছিল না, তার কাছে জাস্ট এসব অসহ্য মনে হচ্ছিল। তাই সে নীলাকে উদ্দেশ্য করে বলল, তুমি কি চাও এবার স্পষ্ট করে বলো তো? আমি আর এগুলো নিতে পারছি না। আমি চাই তুই আমাকে বিয়ে কর আর সারা জীবন আমার সঙ্গে থেকে যা। তোর জীবনে আমি ছাড়া কোনো মেয়ে মানুষ না আসুক, তোর পাশে অন্য কোনো মেয়ে মানুষকে আমি কখনোই সহ্য করতে পারবো না। আমি কেন তোমাকে বিয়ে করব? তোকে আমি অনেক বেশি ভালোবাসি, তাই তুই আমাকে বিয়ে করবি। তাছাড়া ছোটবেলায় আমাদের দাদিমা ঠিক করে রেখেছিলেন তোর আর আমার বিয়ে দিবেন, সেই জন্যই তুই আমাকে বিয়ে করবি। ওকে ফাইন, তুমি চাও তো আমি তোমাকে বিয়ে করি? ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। তাহলে তো তোমার শান্তি? হ্যাঁ, তাহলেই আমার শান্তি। তোকে আমি আমার ভালোবাসার মানুষ হিসেবে পেয়ে গেলে জীবনে আর কিছুই চাই না। ঠিক আছে, তাহলে তুমি যেটা চাও সেটাই হবে, কিন্তু তারপরও আমি এসব প্যারা থেকে মুক্তি পেতে চাই। আমি এগুলো আর নিতে পারছি না। এই বলে নীল নিজের রুমে চলে গেল।
আর এদিকে সেদিন বিকেল বেলা নীলের আব্বু আর নীলার আব্বু দুজনে বাড়িতে আসতেই নীলা দৌড়ে তাদের কাছে গেল আর বলতে লাগলো, আবু, নীল বলেছে সে আমাকে বিয়ে করবে, সে আমার প্রস্তাব মেনে নিয়েছে। এই কথাটা যেন বাড়ির কেউ বিশ্বাসই করতে চাইছে না, কারণ এটা বিশ্বাস করার মতোই নয়। নীলার এসব কর্মকাণ্ড নিয়ে একদম সহ্য করতে পারে না। আর সেখানে কিনা নীলার এই কথাগুলো মেনে নিয়েছে, এটা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু নীলা সবাইকে এই কথাটা বলে এবং বিশ্বাস করতে বলে, আর সবাই যখন বিশ্বাস করছিল তখন নীলকে সামনে নিয়ে আসে। নীলা আর সবার সামনে এটা বলতে বলছে। নীলা তখন বাধ্য হয়ে সবার সামনেই বলে যে নীলাকে বিয়ে করবে। পরিবারের সবাই তখন অনেকটাই অসুস্থ হয়, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হতে চলেছে। তাই সবাই মজা মনে চিন্তা করতে থাকে, এবার অন্তত এই বাড়িতে শান্তি ফিরে আসবে। এবার অন্তত আর ছোটখাটো বিষয় নিয়ে এই বাড়িতে কোনো অশান্তি হবে না। হয়তো এবার একটু শান্তিতে থাকা যাবে, কিন্তু কতটা শান্তিতে থাকা যাবে সেটা তো বিয়েটা হয়ে যাওয়ার পরেই বোঝা যাবে। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক কি হয়। 2 দিন পরে ফ্যামিলির সবাই মিলে চলে গেছিল নীলার একমাত্র ফুফাতো বোন স্নেহার বিয়েতে। বিয়ের সমস্ত কার্যক্রম শেষ করে বাসায় ফিরে আসতে আসতে প্রায় 4-5 দিন সময় লেগে গেল। যেদিন সবাই বাসায় ফিরে আসলো, সেদিন যখন সবাই একসঙ্গে রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসলো, তখনই নীলা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে নীলার তার বিয়েটা কবে হচ্ছে। তখন সবাই মিলে নীলাকে বলতে থাকে নীলা আগে তার নিজের পড়াশোনাটা শেষ করুক, পড়াশোনা শেষ করার পর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু নীলা এই কথাটা মেনে নিতে কোনোভাবেই রাজি নয়, কারণ নীলের পড়াশোনা শেষ করতে করতে প্রায় আরও 1-1.5 বছরের মতো সময় লেগে যাবে। নীলা এই এতটা সময় কোনোভাবেই অপেক্ষায় থাকতে পারবে না, কারণ নীলা যতদিন ভার্সিটিতে ততদিন সে নীলকে পাহারা দিয়ে রাখতে পারত। কিন্তু এখন ভার্সিটিতে যাচ্ছে নীল, ভার্সিটি থেকে মেয়েদের সঙ্গে কি না কি করে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তাই নীলা চায় 1 সপ্তাহের মধ্যেই বিয়ের কাজ সেরে ফেলতে। পরিবারের সবাই শুরুতে সম্মতি না জানালেও নীলার জোরাজুরিতে সম্মতি জানাতে হলো। অপরদিকে নীল কাউকে কোনো কথাই বলছে না, সে শুধু চুপচাপ সব দেখে যাচ্ছে, যেন এই মুহূর্তে তার আর কিছুই করার নেই এমন একটা অবস্থা। আচ্ছা যাই হোক, নীলার চাপে সবাই নীল আর নীলাকে বিয়ে দেওয়ার জন্য রাজি তো হয়ে গেল। কিন্তু নীলকে বিয়ের পর আদৌ এই সম্পর্কটা মেনে নেবে? বিয়ের পর কি আদৌ এই সম্পর্কের প্রতি নীলের কোনো দায়িত্ববোধ বা এগুলো কাজ করবে? তো ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক নীল আসলে কি করে। অতঃপর ফ্যামিলির সবাই মিলে বিয়ের তারিখ ঠিক করে এবং সবকিছুর ব্যবস্থা করে। এদিকে দেখতে দেখতে বিয়ের দিনটাও ঘনিয়ে আসে। আগামীকাল তাদের বিয়ে, তাই পুরো বাড়িটা অনেক সুন্দর করে ফুল আর লাইটিং দিয়ে সাজানো হয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন একটা রাজপ্রাসাদ বাড়িতে অনেক আনন্দ উল্লাস হচ্ছে। যদিও নীলের মুখে সেরকম কোনো আনন্দ নেই, সে সবার থেকে একটু আলাদা আলাদা থাকছে। তার মুখটা দেখেই বোঝা যাচ্ছে তার মনে যেন আকাশ পরিমাণ কষ্ট জমা পড়ে আছে। দেখতে দেখতে হলুদের প্রোগ্রাম শেষ হয়ে গেল, সবাই অনেক আনন্দ উল্লাস করলো, কিন্তু নীলের মনে আনন্দের ছিটে ফুটেটুকুও নেই। হলুদের অনুষ্ঠান শেষ হতেই নীল নিজের রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে থাকে। প্রায় ঘন্টাখানিক সময় কেটে যায়, তখনই হঠাৎ কেউ একজন নীলের রুমের দরজায় নক করে। নীল দরজা খুলতে চাইছিল না, তাই সে বিছানায় শুয়েছিল। কিন্তু প্রায় 10 মিনিট ধরে কেউ একজন একটানা নক করেই যাচ্ছে, তাই নীল বাধ্য হয়ে বিছানা থেকে উঠে রুমের দরজাটা খুলে দেয়। আর তখনই নীলা রুমের ভিতরে প্রবেশ করে নীলকে বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা তোর? আমি সে কখন থেকে তোকে ডাকছি, রুমের দরজায় নক করছি, কিন্তু তুই রুমের দরজা খুলছিলি না কেন? এমনি আমার ভালো লাগছিল না তাই। নীলা তখনই নীলের একদম কাছাকাছি চলে আসে আর নীলের কাঁধে হাত রেখে বলতে থাকে, চিন্তা করে কোনো লাভ হবে না, এই তো আর কয়েক ঘন্টা সময়ের ব্যাপার, তারপরে তুই পার্মানেন্টলি আমার হয়ে যাবি, চাইলেও আর আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না। নীলার এই কথাগুলো নীলের একদম ভালো লাগছে না। সে খুব বিরক্ত বোধ করছিল, যেটা তার চেহারায়ও প্রকাশ পাচ্ছিল। কিন্তু তারপরও সে সবকিছুই চুপচাপ শুনে যাচ্ছিল, কোনো কথাই বলছিল না। বেশ কিছুক্ষণ সময় চলে গেল, নীলা একা একাই পকপক করছিল, কিন্তু নীল কোনো উত্তর দিচ্ছে না। এটা দেখে নীলা কিছুটা খেপে গিয়ে বলতে লাগলো, কিরে, আমি সে কখন থেকে বকবক করে চলেছি, কিন্তু তুই আমার কথার কোনো উত্তর দিচ্ছিস না, এভাবে চুপচাপ আছিস কেন? এমনি যা বলার তো তুমি বলছো, তাহলে এখানে আমি আর কি বলবো? আমার মনে হয় এখানে আমার কথা না বলে থাকাটাই সবচাইতে বেশি ভালো। আচ্ছা বল না, আজ আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে। এইভাবে কেউ বলে? একটু ভালো করে বল। নীল কিছু বলতে যাবে, তখনই নীলার আম্মু নীলাকে ডাকতে থাকে ড্রয়িং রুমে। কেউ এসেছে নীলার সঙ্গে দেখা করার জন্য, তাই নীলা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। আর এদিকে নীল যেন নীলার চলে যাওয়াতে হাফ ছেড়ে বাঁচল। কোনো রকমে সেদিনকার রাতটা চলে গেল।
পরের দিন সকাল হতে না হতেই বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। পার্লার থেকে মেয়েরা চলে এসেছে নীলাকে সাজানোর জন্য। সেই সকাল থেকে চাঁদপুর চলছে, কিন্তু এখনো যেন সাজগোজ সে সবার কোনো নামগন্ধ নেই। এখন অলরেডি দুপুর 2টা বেজে গেছে। যেহেতু বাড়ির রিসেপশনের আয়োজন করা হয়েছে, তাই কাজী সাহেব একদম বাড়িতেই চলে এসেছেন বিয়ে পড়ানোর জন্য। কিন্তু কাজী সাহেব এসেও প্রায় 1 ঘন্টা ধরে বসে আছেন, কিন্তু নীলার সাজ এখনো শেষ হচ্ছে না। পার্লারের মেয়েরা তাকে সাজাচ্ছে, আবার সবকিছু মুছে আবার নতুন করে সাজাচ্ছে। তার যেন সাজ পছন্দই হচ্ছে না। এটা দেখে নীলার আম্মু একটু রেগে গেল আর নীলাকে বলতে লাগলো, এসব কি হচ্ছে নীলা? আজ তোমার বিয়ে, কাজী সাহেব চলে এসেছে, তারপরেও এখনো তোমার সাজগোজ শেষ হচ্ছে না কেন? আর কত সাজবে তুমি? আম্মু, বিয়ে তো জীবনে একবারই হয়, তাহলে বিয়ের দিন যদি মন মতো সাজতেই না পারি তাহলে কবে সাজবো বলো? আজকের দিনটাই তো। এত কথা বলো না তো। এই বলে নীলা তার আম্মুকে রুম থেকে চলে যেতে বলে, আর এদিকে আবারও সাজতে শুরু করে। প্রায় বিকেল 4টার দিকে নীলার সাজগোজ শেষ হয় আর সে ড্রয়িং রুমে আসে। তারপরে বিয়ের রেজিস্ট্রি পর্ব শেষ হয় আর বাড়ির সব মেহমান আত্মীয় স্বজন খাওয়া দাওয়ার পরপর শেষ করে। অপরদিকে নীল তখন তার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছিল। আরে ভাই, শেষে কিনা নিজের চাইতে বড় চাচাতো বোনকে বিয়ে করলি? কি করবো বলো, আমার কপালটাই খারাপ। কত করে চেষ্টা করলাম এই বিপদটাকে ঘাট থেকে সরানোর জন্য, কিন্তু এটা তো কোনোভাবে পেরেই উঠলাম না। দেখ ভাই, আমাদের সামনে সাধু সাজবার কোনো প্রয়োজন নেই। আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এক হাতে কখনো তালি বাজে না। নিশ্চয় এতে তো সম্মতি ছিল, তাই তো বিয়ে পর্যন্ত এসে গেছে সম্পর্কটা। তা না হলে তো এত দূর আসতো না। ভাই, তোরা যদি আমাকে বিশ্বাস না করিস তাহলে তোদেরকে কিছুই বলার নেই। হ্যাঁ, এটা তো সত্যি। যদি নীলের বন্ধু বান্ধবরা নীলের কথা বিশ্বাস না করে তাহলে নীল আর কি করতে পারে? কারণ নীল যেটা সত্যি সেটাই বলেছে। সে তো হাজারবার চেষ্টা করেছে এই সম্পর্কটা থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য, নিজেকে একটু ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে একটু স্বাধীনতা দেওয়ার জন্য, কিন্তু সে তো এটা কোনোভাবেই পেরে ওঠেনি। যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসলো। নীলা নিজে দাঁড়িয়ে থেকে বাসর ঘর সাজানোর ব্যবস্থা করেছে। সে কাউকেই বিশ্বাস করে না, কারণ জীবনের স্পেশাল একটা দিন, এই দিনটার স্পেশাল মুহূর্তটা নষ্ট হয়ে যাক এটা সে কোনোভাবেই চায় না। ডেকোরেশনের লোকেরা তো বলছিল নীলাকে এখান থেকে চলে যেতে, তারা সবকিছু ঠিকঠাক করে নেবে, কিন্তু নীলা তাদেরকে একটুও ভরসা না করে সে এখানেই দাঁড়িয়ে থাকে। আর সবকিছু কাজ শেষ হলে তারপর সে রুম থেকে বের হয়। রুম থেকে বের হয়ে এসে নীলকে খুঁজতে শুরু করে, কিন্তু নীলকে কোথাও খুঁজে পায় না। তাই সে বাড়ির সবার কাছে নীলের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউ নীলের ব্যাপারে কোনো কিছুই জানে না। সারা বাড়িতে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু নীল কোথাও নেই। ছাদ বাগান সবকিছু খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোথাও নীলের চিহ্নটুকুও নেই। এদিকে বাড়ির সবার মনে চিন্তা লেগে গেছে, নীল এভাবে হঠাৎ করে কোথায় গেল? নীল তো এভাবে হঠাৎ করে কোথাও চলে যাওয়ার মতো ছেলে নয়। তাই সবাই চারদিকে খুব ভালো করে খুঁজতে থাকে। অপরদিকে নীলের বন্ধুরাও তখনও সেখানে রয়ে গিয়েছিল। তাই নীল আর এক মুহূর্ত দেরি না করে নীলের বন্ধুদের কাছে চলে যায় আর তাদেরকে ট্রিট করে বলতে থাকে, এই, তোরা আমাকে বল নীল কোথায়? আমি খুব ভালো করে জানি তোরা জানিস নীল কোথায় গেছে। আপু প্লিজ বিশ্বাস করুন, আমরা এ ব্যাপারে কোনো কিছু জানি না। আমরা যদি জানতাম তাহলে অবশ্যই আপনাকে বলে দিতাম। দেখ, একদম মিথ্যা কথা বলবি না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি এতে তোদের হাত আছে। কোনো চিন্তা করিস না, আমি অলরেডি পুলিশে খবর দিয়ে দিয়েছি। তোদের সব কটাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। পুলিশ যখন পাশায় 2-4টা দেবে তখন সব সত্যি কথা বলে দিবি। প্লিজ আপু, আপনি আমাদের সঙ্গে এরকমটা করবেন না। আমরা কোনো কিছুই জানি না। কিন্তু নীলা কারোর কোনো কথাই শুনল না। সে অলরেডি পুলিশে ফোন করে দিয়েছিল। তাই কিছুক্ষণের মধ্যেই থানা থেকে পুলিশের লোক চলে আসে আর নীলের বন্ধু সব কয়টাকে অ্যারেস্ট করতে বলে এবং এদেরকে থানায় নিয়ে গিয়ে ব্যবস্থা করতে বলে। পুলিশও তখন আর কোনো উপায় দেখতে না পেয়ে নীলের বন্ধুদেরকে থানায় নিয়ে গেল আর তাদেরকে অনেক মারধর করতে লাগলো, কিন্তু তারা কিছুই বলতে পারলো না। সত্যি তো এটাই যে তারা কেউ কিছু জানে না নীল কোথায় গেছে বা কোথায় আছে, তাই তাদেরকে মারধর করেও কোনো লাভ হলো না। সারাটা রাত কেটে গেছে, নীলের কোনো খোঁজ খবর নেই। তার ফোন সুইচ অফ। নীলের সব বন্ধু বান্ধবের বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সে কোথাও নেই। তাহলে সে গেল কোথায়? এদিকে বাড়ির মানুষের চিন্তার কোনো শেষ নেই। অলরেডি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে।
কিন্তু পরিবারের মান সম্মানের ব্যাপার বলে কথা, তাই নীলার আব্বু নীলাকে এটা করতে নিষেধ করলেন। পরিবারের মানুষের জেনেছে ভালো কথা, কিন্তু বাইরের মানুষ এই ব্যাপারটা জানাজানি হলে মানিজ্যতে টানাটানি হয়ে যাবে। তাই নীলা এই বিষয়টা নিয়ে আর পত্রিকাতে রিপোর্ট করতে গেল না। আজ 2 দিন পার হয়ে গেছে, নীলের কোনো খোঁজ নেই। পরিবারের সুখের মানুষ চলছে, অপরদিকে নীলা তো কান্না করেই চলেছে। তার কান্না যেন থামছেই না। নীল হঠাৎ করে এইভাবে সবাইকে ফেলে সবকিছু ছেড়ে কোথায় চলে গেল? সবাই অনেক খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ পায়নি। আজ 4 বছর পর। কি হলো মিস রিয়া? আপনাকে আমি সেই কখন বললাম 4 নাম্বার ওয়ার্ডের 26 নাম্বার বেডে রোগীকে ওটিতে নেওয়ার জন্য রেডি করুন। কিন্তু স্যার, ওনার ফ্যামিলির মানুষজন এখনও আসেনি, আর টাকা পয়সা জমা দেয়নি। টাকা পয়সা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ওনার যদি টাকার সমস্যা হয় তাহলে টাকা যা লাগে আমি দেব। আপনি ওনার অপারেশনের ব্যবস্থা করুন। তখন রিয়া আর কোনো কথা না বলে রোগীকে ওটিতে নেওয়ার জন্য রেডি করতে লাগলো এবং 10 মিনিটের মতোই ওটিতে নিয়ে যাওয়া হলো। তারপর ডাক্তার নীল আহমেদ ওটিতে গেলেন অপারেশনের জন্য। ওটি থেকে প্রায় 2 ঘন্টা পর বের হয়ে আসেন। ততক্ষণে রোগীর বাড়ির লোকেরা চলে এসেছে, আর তারা রোগীকে কেবিনে দেখতে না পেয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তখনই ডাক্তার নীলকে দেখতে পেয়ে তারা দৌড়ে নীলের সঙ্গে কথা বলতে আসে। আর তখনই তারা জানতে পারে নীল কোনো পারিশ্রমিক ছাড়াই রোগীর অপারেশন করার দায়িত্ব নিয়ে। যে এটা শুনে রোগীর বাড়ির লোকেরা অনেক বেশি খুশি হয় আর নীলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। নীল তখন তাদেরকে বলতে থাকে কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো কারণ নেই। ডাক্তার হিসেবে একজন রোগীর জীবন বাঁচানো কর্তব্য, আর তিনি সেটাই করেছেন। অপারেশন শেষ হওয়ার পরও নিজের কেবিনে বসে বিশ্রাম নিচ্ছেন। তখনই তার কেবিনে আসলো তার সহকর্মী ডাক্তার আকাশ। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? আর ভাবির কি অবস্থা? আপনার কোমরে ব্যথা কি কমেছে? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ, আগের চাইতে অনেকটাই কমে গেছে। আপনার সঙ্গে একটু কথা বলতে আসলাম। আপনার ভাবি আপনাকে বাসা যেতে বলল। কিন্তু এই মুহূর্তে আমি কিভাবে যাব? এই বলে নীল বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার সহকর্মী আকাশ তার কোনো কথাই শুনল না। তাকে স্পষ্ট জানিয়ে দিল তার বাসায় যেতেই হবে, কারণ তার বউয়ের আদেশ বলে কথা। দুনিয়া উল্টে গেলেও সে তার বউয়ের কথা অমান্য করে না। তাই সে নীলকে রাজি করিয়ে ছাড়লো তার বাসায় যাওয়ার জন্য। তাই সেদিন অফিস শেষ করে নীল বাসায় চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে রেডি হয়ে তার কলিগ আকাশের বাসায় যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। যাওয়ার পথে আকাশের বাচ্চাদের জন্য কিছু চিপস, চকলেট আর কিছু ফলমূল কিনে নিল। কিছুক্ষণের মধ্যেই এসে আকাশের বাসায় পৌঁছে গেল। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতে না দিতেই আকাশের বউ এসে দরজাটা খুলে দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? আপনাদের দোহাই, ভালোই আছি। আসুন প্লিজ, ভিতরে আসুন। এই বলে তিশা নীলকে নিয়ে বাসার ভিতরে চলে আসলো, আর তারপর তাকে ড্রয়িং রুমে বসতে দিল। এদিকে বসতে দিয়ে তিশা কিচেনে চলে গেল। সে আজ নীলের পছন্দ মতো বেশ কিছু খাবার রান্না করেছে। কিছুক্ষণের মধ্যেই ডাইনিং টেবিল ভরে গেল খাবার দিয়ে। তারপর তিশা, আকাশ, নীল আর তার বাচ্চাদেরকে একসঙ্গে খাবার খেতে দিল। সবাই একসঙ্গে বসে অনেক মজা করে খাবার খেলো। আর তারপর আকাশ নীলকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। প্রায় 1 ঘন্টা ধরে আকাশ আর নীল ড্রয়িং রুমে বসে আছে। তখনই নীল বলতে লাগলো, ভাই এবার তো আমাকে বাসায় ফিরতে হবে। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু আর একটু অপেক্ষা করতে হবে। তিশা, আপনার সঙ্গে কে যেন কথা বলবে। নীল তখন আর একটু বসলো। প্রায় আরো 20 মিনিট পর তিশা নিজের কাজকর্ম সব গুছিয়ে রেখে ড্রয়িং রুমে আসে আর সোফায় বসতে বসতে বলতে থাকে, ভাইয়া, আমি জানি না আপনি আমার কথাগুলো কিভাবে নেবেন, কিন্তু আমার মনে হয়েছে আপনাকে কথাগুলো বলার প্রয়োজন, তাই আমি আপনাকে আমার বাসায় ডেকে এনেছি। আরে না তিশা, সেরকম কোনো ব্যাপার না। তোমাকে আমি সবসময় নিজের ছোট বোনের মতোই মনে করে এসেছি। তুমি আমাকে সব কিছু নির্দয় বলতে পারো, আমি কিছু মনে করব না। আসলে ভাইয়া, আপনি তো অনেক দিন ধরে এখানে আসেন, তাই আমরা চাইছিলাম এবার আপনাকে নিয়ে একবার আপনাদের বাড়িতে যাব। আপনার কাছ থেকে তো আপনার জীবন সম্পর্কে সব কিছু শুনেছি, কিন্তু আপনি তো অনেক দিন ধরেই ফ্যামিলি থেকে দূরে আছেন। আপনার বাবা মায়ের তো একমাত্র সন্তান আপনি। আপনার জন্য তো তাদেরও অনেক বেশি চিন্তা হয়, তাই একবার তাদের সঙ্গে দেখা করে আসা উচিত। কথাটা শুনে মাত্রই
নীলের হাসি খুশি মুখটা মলিন হয়ে গেল। তখনই তার চোখের সামনে তার পরাধীন জীবনটা ভেসে উঠল। এখানে সে কতটা স্বাধীন আছে, তার ব্যাপারে কথা বলার মতো কেউ নেই। সে যখন যেটা ইচ্ছে সেটাই করছে, নিজের ইচ্ছে মতো চলছে। তাকে কোনো কাছে বাধা দেওয়ার মতো কেউ নেই এখানে। তাই সে তিশাকে বলে, দেখো, আমি আমার জীবনে অতীতকে মনে করতে চাই না। কিন্তু ভুলে যাবে না, সেই অতীতের সঙ্গে আপনার জন্মদাতা বাবা এবং জন্মদাত্রী মা জড়িয়ে আছে। এরপর তিশা আর আকাশ মিলে নীলকে অনেক করে বুঝাতে শুরু করে। প্রায় 2 ঘন্টা পর নীল রাজি হয় ঢাকায় ফিরে যেতে। তাই আকাশ আর তিশা মিলে সিদ্ধান্ত নেয় আগামী সপ্তাহেই শীতকালীন ছুটি আছে। তখনই তারা নীলকে নিয়ে তাদের বাড়িতে যাবে। যেমন চিন্তা তেমনই কাজ। তারা ব্যাগপত্র বুঝিয়ে আর ঢাকা যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। আজ বৃহস্পতিবার, আজ থেকে ছুটি শুরু হবে। তাই সন্ধ্যার বাসেই ঢাকায় যাওয়ার জন্য রওনা দেয়। ঢাকায় এসে পৌঁছালো পরের দিন সকাল 7টায়। বাস স্টপ থেকে সোজা একটা প্রাইভেট কার ভাড়া করে নীলের বাড়ির সামনে এসে, বাড়িটা ঠিক আগের মতোই আছে যেরকমটা নীল রেখে গেছিল। তবে আগের মতো আর প্রাণ উজ্জ্বল নেই, অনেকটাই নিস্তব্ধ আর প্রাণহীন হয়ে গেছে। বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই একজন মধ্যবয়স্ক মহিলা এসে দরজাটা খুলে দেন। আর তখনই তিনি নীলকে দেখে চিৎকার দিয়ে বলে ওঠে, নীল বাবা, এতদিন তুমি কোথায় ছিলে? আম্মু প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাদেরকে ছেড়ে এভাবে কোনো কিছু না বলে চলে যাওয়ার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু আমি এই পরাধীনতা আর মেনে নিতে পারছিলাম না। এই কথা বলে নীল কান্না করতে শুরু করে। এদিকে আকাশ আর তিশা তাদের দুজনকে সান্ত্বনা দিতে থাকে। তাই বেশ কিছুক্ষণ সময় এভাবেই কেটে গেল। তারপর নীলের আম্মু তাদের 3 জনকে বাসার ভিতরে এনে ড্রয়িং রুমে বসতে দিলেন। আর ততক্ষণে বাড়ির সবাই সেখানে চলে এসেছে। অপরদিকে নীলা নিজের রুমে বসে আপন মনে গান গাইছিল। তখনই ড্রয়িং রুমে অনেক মানুষের কথাবার্তার আওয়াজ শুনে সেটি দিয়ে নিজের দিকে আসতে থাকে। তখনই তার চোখ পড়ে নীলের দিকে। নীলকে দেখা মাত্রই সে থমকে গেল আর এক পাও সামনের দিকে এগোনোর সাহস করল না। তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে চিৎকার দিয়ে বলে উঠল, কেন ফিরে এসেছিস আবার? আমাকে আরো কষ্ট দিতে? নীলা এই চিৎকার শুনে সবাই নীলার দিকে ফিরে তাকালো। নীল তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। এদিকে নীলা সিঁড়ি থেকে নেমে এসে নীলের 2 কাঁধে হাত রেখে আবারও বলতে থাকে, কি হলো? কেন আবার ফিরে এসেছিস? আমাকে আরো কষ্ট দেওয়ার জন্য, নাকি আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা দেখার জন্য? এই বলে নীলার পাগলামিগুলো আবারও শুরু হয়ে যায়। সে নীলকে একটানা প্রশ্ন করতে থাকে আর চিৎকার করে কান্না করতে থাকে। বাড়ির সবাই তখন বুঝতে পারে বিষয়টা হয়তো হাতের নাগালের বাইরে চলে যাবে। তাই সবাই নীলাকে একটু শান্ত করার চেষ্টা করে। অপরদিকে নীল ততক্ষণে বিষয়টা বুঝতে পারে নীলা এখনো তাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা সেদিন ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তারপরেও চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথাই বলে না। এদিকে বাড়ির সবাই মিলে নীলাকে তার রুমে নিয়ে গেছে, একটু শান্ত করার চেষ্টা করছে। অপরদিকে নীল তখনই তার আম্মুকে বলতে থাকে, আম্মু, আমি শুধু একটাবার তোমার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিলাম। তোমার সঙ্গে দেখা হয়ে গেছে। এখন আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। এই বলে নীল তখনই নিজের লাগেজ নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে চাইছিল। আকাশ আর তিশা তখন তার পথ আগলে দাঁড়ায় আর বলতে থাকে, যে মানুষটা তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে, যে মানুষটার এত বছর ধরে তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে, সেই মানুষটাকে তুমি আবারও কষ্ট দিয়ে চলে যাবে, এটার অধিকার তোমার নেই। বাড়ির সবাইও তখন নীলকে এই কথাই বলতে থাকে। নীল তখন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। সেদিন নিজেকে একটু স্বাধীনতা দেওয়ার জন্য এভাবেই সবাইকে ফেলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। আজ আবার সেই পরাধীনতা নিজেকে বন্দি করবে। নীল চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না। এদিকে নীলাকে সবাই বোঝানোর চেষ্টা করছে সে যেন আর কোনো ওভাররিঅ্যাক্ট না করে। কিন্তু নীলাকে কে শোনাবে কথা? কতটা বছর ধরে সে নিজের মধ্যে বিরহের আগুনগুলো পুষে চলেছে। এখন আবার নীল তার সামনে এসে দাঁড়িয়েছে। এখন সে কি করে নিজেকে কন্ট্রোল করবে? তাই কেউ কোনো কথাই শোনাতে পারছে না তাকে। পাগলের মতো কর্মকাণ্ড করে চলেছে। তখনই আবারও নীলা রুম থেকে বের হয়ে এসে নীলের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, দেখ, জোর করে তোর কাছে কখনোই আমি ভালোবাসা আদায় করে নেব না। কারণ আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি ভালোবাসা জোর করে হয় না। আজ তোকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয় তুই নিজের থেকে আমাকে আপন করে নিবি, নয়তো আমি আমার এই জীবন ত্যাগ করে দেব। কারণ তোকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। নীল কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। সে কি বলবে সেটাই তো বুঝতে পারছে না। একে তো নীলাকে সে মেনে নেবে না, দ্বিতীয় সে কোনো একজনকে ভালো নাই বাঁচতে পারে, কিন্তু সেই মানুষটা তার জন্য নিজের জীবন দিয়ে দেবে এটা সে মেনে নিতে পারবে না।
কারণ সে খুব ভালো করেই জানে নীলা জেদের বসে যেটা বলে সেটাই করে। হয়তো এখন যেটা বলছে সেটাও করে ফেলবে। এদিকে নীলার চিৎকার চেঁচামেচি চলছে তো চলছে, তাই সবাই নীলের দিকে তাকিয়ে আছে নীল কি বলবে সেটা শোনার জন্য। নীলের আম্মু তখন নীলকে বলতে থাকে, দেখো বাবা, তুই আমার ছেলে। জন্মের পর থেকে তোকে আমি বা আমরা কখনোই কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। তুই আমাদের কাছে যেটা চেয়েছিস সেটাই আমরা তোকে দিয়েছি। বিনিময়ে তোর কাছ থেকে আমরা কোনো কিছুই চাইনি। তবে আজ তোর কাছে আমরা কিছু চাইবো, সেটা তোকে দিতেই হবে। নীল তখনও কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর তার আম্মু আবারও বলতে থাকে, দেখ, শুধু আমি না, আমাদের ফ্যামিলির সবাই চায় তুই নীলাকে বিয়ে কর, কারণ নীলা সত্যিই তোকে ভালোবাসে। সেদিন অনুষ্ঠান শেষ হওয়ার পর তুই যখন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গেছিস, তারপর থেকে আজকের দিন পর্যন্ত নীলার সময়টা কিভাবে যাচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তাই আমরা সবাই মিলে তোকে রিকোয়েস্ট করে বলছি, নীলাকে তুই আর কোনো কষ্ট দিস না। নীলাকে এবার একটু ভালোভাবে থাকতে দে, একটু ভালোবাসায় ভালো থাকতে দে। হ্যাঁ ভাইয়া, এই কথার সঙ্গে আমরাও একমত। আপনি তো আমাদের সঙ্গে যেদিন থেকে পরিচয় হয়েছে সেদিন থেকেই আমাকে নিজের ছোট বোনের মতোই স্নেহ করেন। সেই ছোট বোনের অধিকার নিয়েই বলছি, আপনি প্লিজ নীলা আপুকে মেনে নেন। উনি আপনাকে সত্যিই ভালোবাসে, তা না হলে এতটা বছর ধরে আপনার জন্য অপেক্ষা করে থাকতো না। প্লিজ আপনি তাকে আর কোনো কষ্ট দিবেন না। এই বলে পরিবারের সবাই মিলে নীলকে অনেক বেশি রিকোয়েস্ট করতে লাগলো। সবার কথা শুনে নীলের মনেও কিছুটা দয়া আর ভালোবাসার উদয় হলো। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে সবাইকে উদ্দেশ্য করে বলল সে এবার নীলাকে মেনে নেবে আর নীলাকে কোনো কষ্ট দিবে না। সে আবারও মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠান করে নীলাকে নিজের বউ হিসেবে ঘরে তুলবে। কথাটা শোনা মাত্রই সবাই অনেক খুশি হলো আর পরিবারের আনন্দে ঢেউ বইতে লাগলো। এদিকে নীল খুব তাড়াতাড়ি নীলা আর তার বিয়ের আবারও অনুষ্ঠানের আয়োজন করলো। আর 3 দিনের মধ্যেই মহা ধুমধামের সঙ্গে তাদের বিয়ের শুভ কাজ সুসম্পন্ন হলো। এবার আকাশ আর তিশা দুজনে দায়িত্ব নিয়ে নিজের হাতে নীল আর নীলার জন্য বাসর ঘর প্রস্তুত করেছে। নীলাকে তিশা নিজের হাতে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এদিকে এবার হয়েছে উল্টো ঘটনা। প্রতিবার তো মেয়েরাই বাসর ঘরে বসে অপেক্ষা করে ছেলেদের জন্য, কিন্তু এদিকে নীল বাসর ঘরে বসে অপেক্ষা করছিল নীলার জন্য। রাত 11টার কাছাকাছি বাজে। তখনই তিশা নীলকে নিয়ে নীলের ঘরে চলে আসে। তিশা নীলাকে আকাশের হাতে তুলে দেয় আর বলতে থাকে, ভাইয়া এবার আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দাও, আমি চলে যাচ্ছি। তোমাদের রোমান্টিক মুহূর্তে আর কোনো সময় নষ্ট করব না, তাড়াতাড়ি দাও বলছি। মানে তুমি আবার আমার কাছে কোনো কিছু পাও নাকি? ও মা, এত কষ্ট করে তোমার জন্য বাসর ঘর সাজালাম, তারপর আবার তোমার বউকে সাজিয়ে গুছিয়ে আনলাম, এর জন্য বুঝি আমার কোনো পাওনা হয় না? তাড়াতাড়ি দাও আমার পাওনাটা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তা না হলে কিন্তু আমি এখান থেকে যাব না, আর তোমার বাসরও করতে দিব না। এই বলে তিশা সেখানে দাঁড়িয়ে থাকে। নীল তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে পকেট থেকে বেশ কয়েকটা 1000 টাকার নোট বের করে তিশার হাতে তুলে দিল। তিশা টাকাগুলো গুনে দেখলো প্রায় 50,000 আছে, তাই সে খুশি মনে সেখান থেকে চলে গেল। আর এদিকে তিশা চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে নীল দরজাটা বন্ধ করে দেয় আর নীলার কাছে চলে আসে। নীলার কাছে আসতেই নীলা নীলকে সালাম করতে চায়। তখনই নীল তাকে আটকে দেয় আর বলতে থাকে, এই কি করছো তুমি? তুমি আমাকে সালাম করছো কেন? তুমি তো আমার ভালোবাসার মানুষ, আমার মহারানী, তোমার জায়গা আমার বুকে। তাই নাকি? তাহলে এত বছর ধরে কষ্ট দিয়েছো কেন? তুমি জানো তোমার জন্য কতটা কষ্টে আমার সময়টা কেটেছে? জানি, কিন্তু আমি বুঝতে পারিনি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই এরকম করব না, কখনোই তোমাকে কষ্ট দেওয়ার কথা চিন্তাও করব না। আর যেখানেই যাই না কেন তোমাকে সঙ্গে নিয়ে তারপরেই যাব। সত্যি বলছো তো? একদম সত্য কথা বলছি। তাহলে চলো শুরু করা যাক, যেটার জন্য দীর্ঘ 26 বছর ধরে অপেক্ষা করছি। এই কথাটা বলা মাত্রই নীল আর এক মুহূর্তও দেরি না করে নীলাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর নীলার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে গভীরভাবে চুমু খেতে শুরু করলো। এইভাবেই চলে গেল প্রায় বেশ কিছুক্ষণ সময়। তখনই নীলা বলতে লাগে, এইভাবে শুধু চুমু খেলে তো ঠোঁটের জ্বালাটাই মিটবে, অন্য কিছু তো আর মিটবে না। ও তাই বুঝি, তাহলে চলো।
এই বলে নীল নীলাকে নিয়ে বিছানায় চলে আসলো। আর তারপর কি হয় সেটা তো সবারই জানা, ও সবার নাই বললাম। সারা রাত ধরে চললো তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব। ফজরের আজান দেওয়ার পরেই তারা দুজনেই ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লো। ঘুম ভাঙলো সকাল 10টায় তিশার ডাকে। তিশা তাদের দুজনকে ডাইনিং রুমে এসে নাস্তা করার জন্য ডাক দেয়। আর তারপর সবাই মিলে একসঙ্গে নাস্তা শেষ করে এরপর দেখতে দেখতে আরো 2 দিন সময় কেটে গেল। ইতিমধ্যে তাদের ছুটির সময় শেষ হয়ে এসেছে। তাই নীল পরিবারের সবার সঙ্গে নীলার ব্যাপারে কথা বলতে চায় এবং সে নীলাকে তার সঙ্গে নিয়ে যেতে চায়। পরিবারের সবাই তখন ওই কথাটা শুনে অনেক খুশি হয়। কেউই তখন নীলের এই কথার বিরোধিতা করে না। সবাই খুশি মনে নীলাকে নীলের সঙ্গে যেতে দেয়। তারপরেই নীল নীলাকে নিয়ে সিলেটে চলে আসে। এরপর তাদের দিনগুলো ভালোই চলছিল, সুখ শান্তি আর সম্প্রীতিতে ভরপুর। তাদের সংসারে ভালোবাসা আর সুখের কোনো অভাব ছিল না। তাছাড়া তাদের উপর ছিল পরিবারের ছায়া। পরিবারের মানুষগুলো তাদের দুজনকে সবসময় সাপোর্ট করত, তাই তাদেরকে কখনোই সেরকম কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি। যদিও কখনো কোনো ঝামেলায় পড়েছে, পুরো পরিবারকে তাদের পাশে পেয়েছে, তাই সেই ঝামেলা থেকে উঠে আসতে খুব একটা সময় লাগেনি। এদিকে দেখতে দেখতে 3 বছর সময় কেটে গেল। ইতিমধ্যে নীলা মা হতে চলেছে। এদিকে নীল সারাক্ষণ হসপিটাল আর রোগী নিয়ে ব্যস্ত থাকে। নীলাকে খুব একটা সময় দিতে পারে না, তাই নীল নীলাকে বলে ঢাকায় চলে যাওয়ার জন্য। কিন্তু নীলা এটাতে কোনোভাবেই রাজি হয় না, কারণ সে নিজেকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। সে কোনোভাবেই ঢাকায় যাবে না, তার যত কষ্টই হোক সে এখানেই থাকবে। তাই নীল সিদ্ধান্ত নেয় নীলার জন্য একটা নার্স রাখবে। সেই সিদ্ধান্ত মোতাবেক পরের দিন সন্ধ্যাবেলা যখন ডিউটি থেকে আসে, তার সঙ্গে একটা মেয়েকে নিয়ে আসে। এটা দেখে তো নীলার মাথা একদমই গরম হয়ে যায়, আর সে চিৎকার করে বলতে থাকে, এগুলো কি হচ্ছে? আমার বাসায় মেয়ে নিয়ে আসা হয়েছে কেন? আরে বাবা, মাথা ঠান্ডা করো। এভাবে কেউ চিৎকার চেঁচামেচি করে না। তো কি করব? আমি তোমাকে কোলে তুলে নিয়ে নাচবো নাকি? তুমি আমার সামনে আমার বাসায় মেয়ে নিয়ে আসবে, এগুলো আমাকে বসে বসে দেখতে হবে? আরে বাবা, আমি কি আমার জন্য মেয়ে নিয়ে এসেছি নাকি? আমি তোমার জন্য মেয়ে নিয়ে এসেছি। আর এটা কোনো মেয়ে নয়, এই হলো নার্স। আমি তোমার দেখাশোনার জন্যই ওকে নিয়ে এসেছি। কিন্তু নীলা কোনো কথাই শুনে না। তার একটা মাত্রই কথা, এই বাসার বাইরে কোনো মেয়ে আসবে না, কারণ একটা মেয়ে তার জামাইয়ের কাছাকাছি থাকে, তার জামাই ওই মেয়েটার প্রতি আকর্ষিত হয়ে পড়তে পারে, আর সে কোনোভাবেই তার জামাইয়ের ভালোবাসা বা কাউকে দেবে না। তাই বাধ্য হয়ে নীল ওই মেয়েটাকে বাড়ি থেকে চলে যেতে বলে এবং তার কোনো নার্স লাগবে না এটাই বলে। কিন্তু দিনকে দিন নীলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। নীলার শরীর খুব বেশি খারাপ হতে থাকে। সে এখন আর কোনো কাজই করতে পারে না, এমনকি ঠিকমতো চলাফেরাও করতে পারে না। ঠিকমতো চলাফেরাও করতে তার অনেক বেশি কষ্ট হয়। তাই বাধ্য হয়ে নীল এই ব্যাপারটা তার ফ্যামিলির মানুষকে জানায় এবং তাদের সবাইকে বলে নীলাকে একটু বুঝিয়ে বলার জন্য নীলা যেন ঢাকায় চলে যায়, আর নিজেকে এবং তার অনাগত সন্তানের ভালোর জন্য। কিন্তু কেউই নীলাকে এই কথাটা বোঝাতে পারে না, আর ঢাকায় যাওয়ার জন্য রাজিও করাতে পারে না। তাই অবশ্যই সে বাধ্য হয়ে নীলের আম্মু ঢাকা থেকে সিলেট চলে আসেন নীলার দেখাশোনা করার জন্য, কারণ এটা ছাড়া আর কোনো পথ খোলা নেই। তারপর থেকে নীলের আম্মু নীলার দেখাশোনা করতেও। এভাবে দেখতে দেখতে নীলার ডেলিভারি ডেট চলে আসলো। পেটে ব্যথা উঠলো, কিন্তু নর্মালি ডেলিভারি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। তাই নীল নীলাকে হসপিটালে শিফট করে। তখনই বেশ কিছু টেস্ট করিয়ে জানা গেল নীলার নর্মালি ডেলিভারি হওয়ার কোনো চান্স নেই, তাকে সি সেকশনে যেতে হবে। কিন্তু নীলা কোনোভাবেই সি সেকশনে যেতে চায় না। করতে তার অনেক ভয় হয়, যদি সে মারা যায় তারপর ফ্যামিলির সবাই মিলে অনেক বুঝিয়ে সি সেকশনে পাঠানো হয়। তারপর আলহামদুলিল্লাহ সুস্থভাবেই নীলার একটা মেয়ে সন্তানের জন্ম হয়। 1 বছর পর নীল আর নীলা দুজনে বিছানায় শুয়ে আছে। রাত 2টার কাছাকাছি বাজে। এখনো তাদের পুচকো সোনা ঘুমায়নি, খেলাধুলা করছে। নীলা অনেক চেষ্টা করছে তার মেয়েকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই ঘুমাচ্ছে না। অপরদিকে নীল তার জন্য অপেক্ষা করছে একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু মেয়েটা যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ তো আর সেসব সম্ভব নয়। তাই নীলা নীলকে বলতে থাকে, তোমার মেয়ে নিয়ে তুমি থাকো, আমি আর এভাবে পারছি না। আমার তোমাকে চাই। তোমার মেয়েকে তুমি কি করবে সেটা তুমি ভেবে দেখো। কি আর করবো বলো? একটা কাজ করা যায়, মেয়েকে ঢাকায় পাঠিয়ে দেই আর আমরা দুজন এখানে থেকে যাই। একদম খুন করে ফেলবো, আমার মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। ওরে বাবা, তুমি তো বলছো, আবার তুমি আমাকে খুন করার হুমকি দিচ্ছ। ভালো লাগছে না কিছু। যাও, হেঁটে হেঁটে মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়ে আসো। নীল তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে তার মেয়েকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলো।
কারণ মেয়ে না ঘুমালে তো আর সে বউয়ের কাছে যেতে পারবে না, আর বউয়ের ভালোবাসাও পেতে পারবে না। তাই এটা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। প্রায় 1 ঘন্টা মেয়েকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করার পর মেয়েকে ঘুম পাড়াতে সক্ষম হয়। তারপর মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে বউয়ের কাছে চলে আসে। নীল নেহাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তখনই নীলা বলতে থাকে, সত্যি আমি তোমাকে ছাড়া একটুও থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। কষ্ট কি শুধু তোমার একার হয়? আমার কোনো কষ্ট হয় না? কষ্ট তো আমারও হয়, কিন্তু কি করবো বলো, বাচ্চারা এরকমই হয়, একটু মানিয়ে নিতে হয়। দেখো অলরেডি রাত 3টা বেজে গেছে। এখন কি তুমি আরো সময় নষ্ট করবে এসব ফালতু কথা বলে, নাকি আমায় একটু ভালোবাসা দেবে? নীল তখন আর কোনো কথা না বলে নীলাকে নিজের আরো কাছে টেনে নেয় আর ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে থাকে। নিজেই সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে থাকে। এভাবেই চলে যায় দীর্ঘ 1 ঘন্টার সময়। দুজন দুজনকে ভালোবাসায় ভরিয়ে দেয়। তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব শেষ হলে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই শুরু হয় তাদের দুষ্টু মিষ্টি রোমান্টিক ভালোবাসার গল্প। তো ভিউয়ার্স, আমাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই একটা কমেন্টে জানাবেন। আর এরকম দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।